মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন দেখো গাছে একটু ইউরিয়া দিয়ে দিচ্ছি। অনেক দিন হলো গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড একটুও পছন্দ করে না সার দেওয়ার জন্য। তো সেই জন্য দেখো তারপরেও একটু রাগারাগি করার পরেই কিন্তু এই যে একটু ইউরিয়া দেবো গাছে, আর সাথে কিন্তু লঙ্কা গাছেও দিয়ে দেব। তো আমি জানতাম যে বিকালবেলা করে ইউরিয়া দিতে হয়, কিন্তু অনেকেই বলছে না সকালবেলা করেও দেওয়া যায়। সেই জন্য দেখো এখন সকাল মানে ভোর বলতে পারো, তো একটু চারিদিকে পরিষ্কার হয়েছে, তো এরকম টাইমেই কিন্তু দিয়ে দিচ্ছি দেখো এখন লঙ্কা গাছে ইউরিয়াগুলো। আর ইউরিয়া দিলে একটু ভালোই হয় বা বড় হয়, কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, সবসময় বলে জল দিয়ে দিয়ে বড় করার জন্য। আর পিছনে লঙ্কা গাছগুলো আবার নতুন লাগানো হয়েছে, আমার মাসিমা দিয়েছিল, কিন্তু ওই যে সেইভাবে কিন্তু সার বিষ একদমই পড়ে না, যার জন্য ওটা ওর নিজের গতিতেই কিন্তু চলছে। আর আমার ভিডিওগুলো যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে লঙ্কা গাছ দেখতে পাচ্ছ, এখানে লঙ্কা গাছে জল দেওয়ার জন্য এসেছি। আর এটা হচ্ছে পুরানো লঙ্কা গাছ, যখন শীতকালে লাগিয়েছিলাম সেই বুননি লঙ্কা, তো খুব একটা ভালো হয়নি। তারপর মাসিমাদের বাড়ি থেকে এনে আবার এগুলো কিন্তু লাগিয়েছি। দেখো জল আসছে না, সেই জন্য একটু রাগও হচ্ছিল, কিন্তু পরে দেখলাম যে না, জলটা কিন্তু চলে এসেছে। আর ভোরে ভোরে উঠে কাজ করে নিলে কি হয় বলো তো, অনেকটা কম টাইমের মধ্যে কিন্তু কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়। তো সেই জন্য আমি সবসময় কিন্তু ভোরে ভোরে উঠে কাজ করার চেষ্টা করি। আর জল দিতে দিতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করে নিই। যে অধিকারী ফ্যামিলি লিখেছে, দিদিভাই রোজ দেখি তোমার ভিডিওগুলো, কিন্তু সবসময় কমেন্ট করতে পারি না, তাই আজকে কমেন্ট করে দিলাম। খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট না করলেও ভিডিও তো দেখছো, এটাই অনেক, কিন্তু কমেন্ট করলে বোঝা যায়। অনির্বাণদা লিখেছে গুড নাইট। তো শুভরাত্রি দাদাভাই, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তারপরে দেখো বসে পড়েছি, কারণ ভালো লাগছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে, তো সেই জন্য একটু বসে বসেই দেওয়ার চেষ্টা করছি। আর এতটাই এখন মাটিগুলো শুকনো যে জল আজকে দিলে কালকে দেখা যায় আর কোনো জল নেই। রকমারি ব্লগস আন্টি লিখেছে, ভালো থেকো মানা, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই হচ্ছে কামনা করি গডের কাছে। তারপরে দেখো চলে এসেছি রান্নাবান্না করে নিতে। আর ভেবেছিলাম যে আগে আমি স্নানটা সেরে ঠাকুর পূজা দিয়ে নেব। এখনোই 7টার মতো বাজে, জল দিতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। আর যেহেতু এখন মাটিগুলো অনেকটাই শুকনো, তার জন্য কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো 7টার মতো এখন বাজে, সেই জন্য ভাবলাম যে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তার থেকে আমি আগে রান্নাটা করে নিই। 8টার মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি ঠাকুরভোগটা দিয়ে দেব। আসলে ঠাকুরভোগ যতক্ষণ না দেওয়া হয় সব সময় কিন্তু খাওয়া হয় না, আর ভালোও লাগে না খেতে। আর এই কুমড়োটা কিন্তু পাশের বাড়ির জেঠিমা দিয়েছিল, মানে আমাদেরই শরীকে জেঠিমা দিয়েছিল, তো দুবেলা কিন্তু খেলাম। আর কুমড়োটা না অনেকটাই বড় ছিল আর বেশ ভালো ছিল, খুব একটা কিন্তু মিষ্টি যদিও হয়নি। এখানে দেখো কিছু সজনুর ডাঁটা আছে, আর সজনুর ডাঁটাগুলো কিন্তু আমাদের নয়, এগুলো হচ্ছে জেঠিমারা দিয়েছিল, আমাদের বাড়িতে গাছ নেই, তো তার থেকে দেখো বেশ কিছুটা আছে। তার আগের দিন কিছু রান্না করেছিলাম। আর সাথে দেখো এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে সজনু ডাঁটা কেটে নিয়েছি। সোয়াবিনটা ছিল না, বাড়িতে ফুরিয়ে গেছে, তার জন্য কিন্তু ছিল না। তো আজকে হচ্ছে শনিবার, তার জন্য নিরামিষই হবে। এখন আমি গ্যাসটাকে না আরও একবার মুছে নেব। রাত্রেবেলা যদিও মুছে রাখি, কিন্তু তারপরেও যখন আমি গ্যাসে রান্না করি তখন কিন্তু আমি এই জায়গাটাকে আবার পরিষ্কার করে নিই। আর আজকে এখন কিন্তু সাবান দিয়েই পরিষ্কার করছি, কারণ এত পরিমাণে যে তেল চিট পড়ে কি বলবো তোমাদেরকে। সেই জন্য এখন একটু সাবান দিয়েই নিচ্ছি, স্কচব্রাইটের গায়ে লাগিয়ে, তারপর হচ্ছে অন্য কিছু দিয়ে কিন্তু মুছে নেব। আর কয়েকদিন হলো উনুনে একটু কমই রান্না করা হচ্ছে, জানি না শরীরটা আমার প্রচণ্ড খারাপ, যার জন্য কিন্তু উনুনে করে উঠতে পারছি না। আর যাই হোক, সাথে হচ্ছে অনেক কাজের প্রেশারও আছে, যার জন্য করতেও পারছি না। আর পাতা দিয়ে রান্না করতে না অনেকটাই সময় লাগে, আর আমি সত্যি পারি না পাতা দিয়ে রান্না করতে, তারপরেও চেষ্টা করি যে করার। তো এখানে দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঠাকুর ভোগটা যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ না আমি মন থেকে একদমই না শান্তি পাই না। সেই জন্য সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নেওয়ার।
তো এদিকে দেখো কুমড়ো, সজনোর ডাঁটা এগুলো সব কেটে চলে এসেছি ধুয়ে নিতে। তো এখন ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। যদিও দুটো কড়াইতে বসাবো, তাহলে অনেকটাই তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, আর অনেক তাড়াতাড়ি আমি ঠাকুর ঘরেও যেতে পারবো। আর তোমরা যে এভাবে আমাকে ভালোবাসা দেবে সত্যি আমি ভাবতে পারিনি। তো অবশ্যই তোমরা এভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আর হ্যাঁ, যারা বলছো যে আমার পরিবার থেকে ঘুরে এসো, পরিবারে যাও, এই কথাটা বলো না প্লিজ, কারণ প্রত্যেকের পরিবারেই কিন্তু যাব, তার জন্য একটু ওয়েট করো। দেখো, ইউটিউব কিন্তু অনেক নতুন নতুন রুলস বের করেছে। তোমাদের যদি ইউটিউবে কাজ করতে হয়, অবশ্যই কিন্তু ইউটিউবের গাইডলাইন্স মেনে তবেই কিন্তু কাজ করতে হবে, কারণ ইউটিউবের গাইডলাইন্স লঙ্ঘন করলেই কিন্তু তোমাদের স্ট্রাইক তো দূরের কথা, তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট করে দিতে পারে। সেই জন্য কিন্তু তোমরা যখন কমেন্ট করবে, স্প্যামিং কমেন্ট করবে না, এক টাইপের কমেন্ট কিন্তু সবসময় করবে না, তাহলে তোমাদের চ্যানেলের কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আবার এখন নতুন একটা কি করেছে বলো তো, মানে এত ভয়ঙ্কর একটা কাজ ইউটিউব করে দিয়েছে, যেটা কি বলবো। অনেক স্পন্সর আসে, যারা কিন্তু ওই যে টেক চ্যানেলেই বিশেষ করে স্পন্সরগুলো হয়, যে টাকা ইনকামের উপায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, এই নিয়ে যারা ভিডিও বানাচ্ছে না, তাদের কি করছে বলো তো, চ্যানেল ওয়ার্নিং কিন্তু দেয়নি, সঙ্গে সঙ্গে ডিলিট হওয়ার দিয়ে দিয়েছে, মেল দিয়ে দিয়েছে। ভাবতে পারছো এক একটা মানুষ কতটা কষ্ট করে তারপরে কিন্তু এই চ্যানেলগুলোকে দাঁড় করায়, আর তার ফলে যদি এই রকম অবস্থা হয়, তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে বা কিভাবে কাজ করার সাহস পাবে। সেই জন্য তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ বা যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছ, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের গাইডলাইন্স মেনে কাজ করবে। যে প্ল্যাটফর্মে যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স মেনে কাজ করবে, দেখবে কোনো রকম প্রবলেম হওয়ার কথাই নয়। আর যদি গাইডলাইন্স মেনে কাজ না করো, অবশ্যই কিন্তু প্রবলেম আসবে। আর হ্যাঁ, এই যে এটা করেছে ইউটিউব, যে এতগুলো মানুষের চ্যানেল, 48 লাখ বোধ হয় কি তার থেকেও বেশি, এতগুলো মানুষের চ্যানেল যে ডিলিট করে দিচ্ছে, এটা কিন্তু একদমই ওয়ার্নিং করেনি। দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, তার জন্য কিন্তু নিরামিষই হয়েছে। আর সোয়াবিনটা তো আগেই বলেছি বাড়িতে ছিল না, তার জন্য দিতে পারিনি। যাই হোক, এটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে না, ঝোলটা কিন্তু একদমই টেনে যাবে আর রসা রসাই হয়ে যাবে তখন। এখন আমি বসাবো ডাল সেদ্ধ। তার জন্য দেখো, ডালটা কিন্তু প্রেসার কুকারে ছিটি দিয়ে নেব, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। কি বলো তো, আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি ছোলার ডাল নিয়ে আসতে, এনেছিল মসুর ডাল, যার জন্য আর খাওয়া হয়নি। তো ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দেখো, এদিকে কিন্তু ডায়েরিয়ার পেন নিয়ে বসে পড়েছি, কারণ কাকে কত টাকা দিলাম, কোথায় কত খরচা হলো, সব কিছুই কিন্তু হিসাব রাখতে হয়। আর হিসাব না রাখলে কি হয় বলো তো, কোন মাসে কত টাকা খরচ হচ্ছে, তারপর কোন টাকাটা কোথায় যাচ্ছে, এটা যদি খাতায় লেখা না থাকে, তাহলে কিন্তু অনেকটাই টেনশানে পড়ে যেতে হয়। কি করলাম, কি হলো, কোথায় গেল, এই যে একটা টেনশান, এই টেনশানটা কিন্তু একেবারেই চলে যায়। সব সময় চেষ্টা করতে হবে আয় বুঝে ব্যয় করার, আর সাথে সাথে কি বলো তো, অনেকটা কিন্তু আমাদের সাশ্রয় করার চেষ্টাও করতে হবে। এত এত টাকা আমাদের খরচ হওয়ার পরেও কিন্তু আমি এইভাবেই সাশ্রয় করার চেষ্টা করি। দেখো, আমার হাজব্যান্ড আমার অ্যাকাউন্ট থেকে নিয়েছিল হচ্ছে 500 টাকা, আর এটা যদিও আমার ফেসবুকের টাকা ছিল, তো 500 টাকা নিয়েছিল একটা কীর্তনের ওখানে টাকা দেওয়ার জন্য। তারপরে দেখো, এই টাকাটা আমাকে ক্যাশে দিয়েছে। তো ভাবলাম যদি এটা আমি পার্সে রেখে দিই, তো টাকাটা কিন্তু আমার খরচ হয়ে যাবে, তার থেকে বরং আমি ভান্ডারে রেখে দিয়েছি, তাহলে টাকাটা কিন্তু আমার খরচ হবে না। তো এইভাবেই কিন্তু সেভিংস করতে হবে। তারপর দেখো, বেরিয়ে পড়লাম যে ডাক্তারের কাছে যাব, তার জন্য অনেক দিন বাদে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি। রিপোর্টও এসে গেছে, আর রিপোর্টে না কি বলো তো, ডাক্তার তো বলেই দিয়েছে, ফোনেই দেখিয়েছিলাম রিপোর্টটা, বলেছিল যে রিপোর্টটা ভালো এসেছে, কিন্তু এত টেনশন মাথার মধ্যে ঘোরে যে রিপোর্ট যদি খারাপ আসে, তাহলে না হয় তার একটা চিকিৎসা থাকে, যে এইটা খারাপ আছে, এর চিকিৎসাটা করতে হবে। তো সেই ট্রিটমেন্টটা কিন্তু আমার হচ্ছে না। যদি সমস্ত রিপোর্ট নর্মাল থাকে, তাহলে তো তার ট্রিটমেন্ট হয়ই না। তো সেই নিয়ে কিন্তু আমি ভীষণ পরিমাণে টেনশানে ছিলাম, বা টেনশানে আছিও। এটা কিন্তু তার পরের দিনের ব্লগ। হঠাৎ করে বাড়ি এসে না এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি আমি,
ডাক্তারের ওখান থেকে বাড়ি এসে যে আমার আর কিছুই ভালো লাগছিল না, এটা হচ্ছে তার পরের দিনেরই ব্লগ। প্রচুর প্রচুর টেনশানে আছি, কারণ সমস্ত রিপোর্টই নর্মাল দিচ্ছে, অথচ আমার মধ্যে যা সমস্যা দেখা দিচ্ছে সেটা কি বলবো। মানে কোনো রকমভাবেই কিন্তু আমি প্রবলেম থেকে বের হতে পারছি না। তো একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, অনির্বাণদা, কমেন্টটা আমি পড়ে শোনাতে পারছি না, কিন্তু কমেন্টটা আমি পড়েছি, তারপরে আর খুঁজেই পাচ্ছি না আমি কমেন্টটা। তো দাদাভাই লিখেছে, বৈশাখ মাস তো এসে গেছে, পয়লা বৈশাখ, তো তুমি এখন সবুজ ভাইকে নিয়ে বড় কাছারি বাবার ওখানে যাও, দেখবে তোমার মনের আশা পূরণ হবে। দাদাভাই একটা বছর ধরে কিন্তু আমাকে এই বড় কাছারি বাবার ওখানেই যেতে বলছে। সত্যি কথা, আমি যেতে পারিনি, আর জানি না কখনো যেতে পারবো কিনা, কিন্তু সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমার ইচ্ছা সাথে হচ্ছে ভগবানের ইচ্ছা সব কিছুই যেন পূরণ হয়। সত্যি কথা, আমার যেহেতু কোনো রকম ট্রিটমেন্ট হচ্ছে না, তার জন্য কিন্তু প্রচুরভাবে আমি টেনশানে বা ডিপ্রেশনে আছি, যে ট্রিটমেন্ট না হলে আমি বুঝবো কী করে আমার কি হয়েছে। যাই হোক, দাদাভাইকে অনেক অনেক ভালোবাসা রইল, যে দাদাভাই আমাকে একটা বছর ধরেই কিন্তু বলে যাচ্ছে বড় কাছারি বাবার থানে যেতে। যদিও থানটা শুনেছি অনেকটা দূরে, হাওড়ার দিকে, তবু যে এত দূর থেকে মানুষটা আমাকে জানেই না, চেনেই না, তারপরেও যে আমাকে এতটা ভালোবাসা দেয়, সত্যি আমি অবাক হয়ে যাই। তো এরকম আমার কিন্তু আরও অনেক দাদাভাই দিদিভাই আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসে ইউটিউবে। তো এখানে দেখো আমি কিন্তু শাকটা কেটে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু অনেক রকমের শাক আছে। ডালটা কিন্তু অনেকটাই সিটি পড়ে গেছিলো, সেই জন্য দেখো এখানে হচ্ছে অফ করে দিলাম। আর তারপরে দেখো এদিকে শাকটাও কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি, খুব বেশি আমি কুচাচ্ছি না যেহেতু বাগানের শাক। তো এখানে দেখো আমি ডিমটা হচ্ছে বের করে নিয়েছি, আর ডিমটা এখন রান্না করব। আর এই প্রথমবার কিন্তু আমাদের এতগুলো ডিম কেনা হয়েছে, কারণ এই 6 বছর আমার বিয়ে হয়েছে, তার মধ্যে কিন্তু ফার্স্টবার আমরা এক ট্রে ডিম কিনেছি বা দোকান থেকে ডিম কিনেছি। আমাদের কিন্তু দোকান থেকে ডিম কেনা হয়ই না। তো এখানে দেখো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ডাক্তারের কাছ থেকে ফেরার সময় কিছু জিনিসপত্র কেনা হয়েছিল, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আছে দেখো একটা গোল্ডের উপর একটা সোনার নোয়া বাঁধানো, আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। তো জানি না কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ যেমন সামর্থ্য তেমন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আমার তো খুবই পছন্দ হয়েছে নোয়াটা, কিন্তু আমি সত্যি নিইনি, কারণ নিতে পারিনি, সেই জন্যই নিইনি। কারণ সব কিছু পছন্দ হলেই তো সামর্থ্য থাকে না বলো, আর সামর্থ্য না থাকলে কেনাও সম্ভব নয়। তো এখানে কিন্তু বেশ কিছু জিনিস কিনেছি যেটা আমার জন্য, আরও সাথে হচ্ছে আমার গোপাল সোনা গোপু সোনার জন্য অনেক জিনিসই আছে, তোমরা একটু দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে দেখো আছে দুটো বাঁশি, আর এই বাঁশি দুটো কিন্তু গিফট পেয়েছে, আমার বড় মাসিমা গিফট করেছে গোপাল সোনাদের। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই বাঁশি দুটো না অনেকেই হয়তো জানতে চাইবে কত দাম, সেই জন্য বলে দিলাম, 1275 টাকা নিয়েছে এই দুটো বাঁশি। এক ভরি প্রায় বোধহয় 1.5 ভরির কাছাকাছি আছে বাঁশি দুটো, তো দামটা জানিয়ে দিলাম কারণ অনেকের বাড়িতেই গোপাল আছে। তারপরে দেখো এখানে একটা বালা নেওয়া হয়েছে, আর এই বালাটার মুখটা দেখো এতটা সুন্দর লাগছিল যে কি বলবো, কিন্তু অনেকটাই দাম পড়ে গেছে, 1000 কত টাকা যেন পড়েছে বালাটা। সেই জন্য আমি আর সত্যি নিতে পারিনি, কারণ ইচ্ছে থাকলে না উপায় হয় না মাঝে মধ্যে, সেই জন্য আর নিতে পারিনি। আর এখানে দেখো এই যে সরু সরু কিন্তু নূপুর নিয়েছি, আমার সেই 12-13 বছর আগের কিন্তু একটা নূপুর ছিল জানো তো, সেই নূপুরটা কিন্তু এই আমি পাল্টালাম, মানে আর তারপরে কিন্তু এই নূপুরটা আমি নিয়েছি, কিন্তু এই নূপুর দিয়ে কিন্তু নূপুরটা আমার হয়নি, যদিও অনেকটাই টাকা দিতে হয়েছে। এতটা সরু নূপুর, তারপরেও জানো তো কত টাকা পড়েছে, প্রায় কত বলছিল 1300 না কত টাকা পড়েছে এইটুকু নূপুরের। তাহলে ভাবো কি করে জিনিসপত্র আর কিনবে মানুষ, তাই না? তো এখানে নূপুরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে যদিও। তারপরে যে জিনিসটা এখন তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা দেখো, এটা হচ্ছে পলা, আর এই পলাটা কিন্তু আমার জন্য, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদিও যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম তার থেকে একেবারেই কিন্তু কম ওয়েটের পলা, তার থেকেও কিন্তু সব থেকে কিন্তু বেশি দাম নিয়েছে পলাটার। আর এখন দেখছি খুব ট্রেন্ডিংয়ে চলছে রূপো বাঁধানো পলা, শাঁখা, এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য দেখো আমিও এক জোড়া কিনে নিলাম রূপো বাঁধানো পলা। আর এই পলাটা কিন্তু আমি
দেখেছিলাম যে রিয়া ভট্টাচার্য দিদিভাইয়ের চ্যানেল থেকেই কিন্তু আমি এখানে দেখেছিলাম। দিদিভাই বলাটা ভুল, আমার থেকে ছোট। তারপরেও দেখো ওর হাতে কিন্তু আমি দেখেছিলাম বিয়ের সময় প্রেজেন্টেশন পেয়েছে, আর সেইটা দেখেই কিন্তু আমার খুব ইচ্ছা করেছিল, কারণ সোনা দিয়ে বাঁধানো জিনিস তো আর কিনতে পারবো না, আর সামর্থ্যও নেই। তো সেই জন্য দেখো এই রূপো বাঁধানো পলাটা কিন্তু নিয়ে নিলাম, আর এটা আমার হাজব্যান্ড গিফট করেছে। আর সাথে কি বলতো, যখন ফেসবুকের পেমেন্ট পেয়েছিলাম তখন ভেবেছিলাম পলা তৈরি করব, সেটা আর হয়নি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।